প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভোট আসলেই এই আরএসএস পন্থী রাজনৈতিক দলগুলো তারা হিন্দু মুসলমান, বিশেষ করে হিন্দু মুসলমান পোলারাইজেশন করে ভোটের তাস খেলতে শুরু করে দেয়। এই হিন্দু মুসলমান পোলারাইজেশন করার সাথে সাথেই তারা দেখে নেয় কোথায় বিতর্কিত হিন্দু মুসলমান সমস্যাগুলো রয়েছে। যেমন কিছুদিন আগেই দেখলেন যে রাম মন্দির প্রতিষ্ঠা করে সারা দেশব্যাপী হিন্দু 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 করে একটা জিগির তোলা হলো। ভারতের সুপ্রিম কোর্ট এরকম একটি রায় দিতে পারে ভারতবর্ষের মানুষ কোনোদিন কল্পনা করতে পারেনি। রাম মন্দির ভার্ডিক্টে যারা নির্দেশ দিয়েছেন, যারা বিচারপতি ছিলেন সাংবিধানিক বেঞ্চের, রঞ্জন গগৈ সহ, তারা কেউই রাম মন্দিরের এই বিচারে সই করেনি, এই নির্দেশিকায় সই করেনি। অদ্ভুত ধরনের একটা রাষ্ট্র চলছে আমাদের দেশে এবং এটা সম্পূর্ণভাবেই ধর্মীয় জিগির মাথায় রেখে এই কাণ্ডটি করা হচ্ছে। আপনারা খেয়াল করে দেখুন, হঠাৎ করে এই রাম মন্দির ইস্যুর পরেই শুরু হয়ে গেল জ্ঞানব্যাপী। জ্ঞানব্যাপীর মধ্যে হঠাৎ করে হিন্দুরা সেখানে ধর্মীয় আচরণ করতে পারবে বলে একটা রায় দিয়ে দিল। এটা তো দেশের মধ্যে একটা অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি করা। এরকম নির্দেশ তো ফ্যাসিবাদী সরকারগুলো দেয়। জায়নবাদী যারা, তারা এরকম নির্দেশ দেয়। ভারতের গণতন্ত্র এতে সুরক্ষিত হয় না। ভারতের সংবিধান কোনো একটি রাজনৈতিক দলকে একটা ধর্মের দালালি করার কথা বলে না। এ দেশটি ধর্ম নিরপেক্ষ দেশ এবং সেখানে প্রত্যেকটা ধর্মের, ছোট বড় প্রত্যেকটা ধর্মের যারা বিশ্বাস করে, এমনকি যারা ধর্মে না বিশ্বাস করে, তাদেরও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এই পুরো বিষয়টাকেই অগ্রাহ্য করছে বর্তমান সরকার। যদি বলা হয় যে ব্রাহ্মণবাদী সমাজ, শুধু ব্রাহ্মণ এই দেশটাকে গড়বে, ব্রাহ্মণের ধর্ম হবে এখানকার রাষ্ট্রধর্ম, সেটা ভারতবর্ষ কখনোই মেনে নেবে না এবং ভারতবর্ষে সেটা সম্ভব নয়। এখানে ৬,৭৪৮টি জাতি আছে, নানা ধর্ম আছে, নানা বর্ণ আছে, নানা ডাইলেক্ট আছে। এখানে এই নীতি বাস্তবায়িত করতে গেলে বুমেরাং হয়ে ফিরে আসবে, এই কথাটা বুঝতে পারছে না এই জায়নবাদী ব্রাহ্মণবাদী শক্তি। এরা বহুদিন আগে থেকে এই কাণ্ডটা করেছে এবং যখন যখন এই ধরনের পদক্ষেপ নিয়েছে তখন তখন এই ভারতবর্ষের বিভাজন ঘটেছে। ষোড়শ জনপদ আজকে ৭-৮টা দেশে পরিণত হয়েছে, সার্বভৌম দেশে। অথচ এক সময় এই সম্রাট অশোকের সময় জম্বুদ্বীপা, মায়ানমার থেকে কাবুল, কান্দাহার ছাড়িয়ে একটা বিশাল বড় সাম্রাজ্য ছিল আমাদের এবং সেখানেই গৌতম বুদ্ধের যে বাণী বহুজন হিতায় বহুজন সুখায়, এই নীতিতে একটা কল্যাণকারী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্যে সম্রাট অশোক নির্দেশিকা দিয়েছিলেন। কল্যাণকারী রাষ্ট্রই হবে আসল মঙ্গল প্রতিষ্ঠার একমাত্র রাস্তা। কিন্তু ব্রাহ্মণবাদীরা কখনোই
অন্য মানুষরা সুখে থাকবে সেই সুখ দেখতে পারে না জন্যেই এরা বিভাজনের নীতিটাকে সবসময় তারা সামনে এনে মানুষের মধ্যে জাত বর্ণের বিভাজন, ধর্ম ধর্মের বিভাজন এইসব নিয়ে দেশটাকে পরিচালনা করছে এবং প্রত্যেকটা মানুষ অশান্তি মাথায় নিয়ে ঘুমোতে যাচ্ছে এই শুধু ব্রাহ্মণবাদী, জায়নবাদী, ফ্যাসিবাদী সরকারের নীতির জন্যে। মূল নিবাসী তাদের সঙ্গে রুটি বিটির সম্পর্ক নেই, রুটি বিটির সম্পর্ক হচ্ছে সুলতানদের সাথে। এখনো আরএসএস এর পদাধিকারীদের জামাইরা সমস্তই সুলতানদের বংশধর, তাদের বেলায় কোনো সমস্যা নেই। যত সমস্যা হচ্ছে এই দেশের মূল নিবাসী মুসলমান এবং এই দেশের যারা মূল নিবাসী অন্যান্য ধর্মে বিশ্বাস করে সেই বহুজন মানুষ যদি একত্রিত হয় এবং দেশের ভাগিদারি চায় তবেই তাদের অসুবিধা। এ দেশটা তাদের, এ দেশটা বিদেশ থেকে আগত ইউরেশিয়ানদের দেশ নয়, এ দেশটা মূল নিবাসীদের দেশ এবং সেই মূল নিবাসীরাই হচ্ছেন বহুজন সমাজের মানুষ। বন্ধুরা, এই বহুজন বিষয়টা একেবারে সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে সারা ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে দিয়েছেন একটি মানুষ। সেই মানুষটির নাম কাশিরাম, মান্যবর কাশিরাম। মান্যবর কাশিরাম নানা ধরনের সংগঠন তৈরি করে তিনি দেখতে পান যে এদেশে চতুর্বর্ণ নামক একটি রুলিং সিস্টেম তৈরি করে, বর্ণ ব্যবস্থা তৈরি করে যুগের পর যুগ ধরে ওই মাইক্রোস্কোপিক একটা সমাজ তারা ভারতবর্ষের মূল নিবাসীদের ওপরে ছড়ি ঘুরিয়ে যাচ্ছে, তাদের উৎপাদনের ওপরে, তাদের ধর্মের ওপরে, তাদের কর্মের ওপরে পা দিয়ে বংশ পরম্পরায় এরা লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করেছে এবং সেখানেই এই বর্ণ ব্যবস্থার তৈরি হয়েছে। এই বর্ণ ব্যবস্থা কোনো ধর্মীয় ব্যবস্থা নয়, এই বর্ণ ব্যবস্থা হচ্ছে লুটে খাওয়ার একটি ব্যবস্থা, একটি রাজনৈতিক সামাজিক ব্যবস্থা। স্বাভাবিক কারণে এই বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে বহুজন সমাজকে একত্রিত করে মান্যবর কাশিরামজি তিনি বুঝতে পেরেছিলেন যে বহুজন নামক এই সমাজকে যদি আমরা একত্রিত করতে পারি তবেই এরা ব্রাহ্মণের যে শিকল, সেই শিকল, গোলামীর শিকল ভেঙে দিয়ে এই দেশটাকে বহুজন হিতায়, বহুজন সুখায়ের ব্যবস্থা করতে পারবে। এই বহুজন হিতায়, বহুজন সুখায়ের যে দর্শন, সেই দর্শন দিয়েছিলেন মহামতি গৌতম বুদ্ধ। যখন তিনি বোধিসত্ত্ব লাভ করেন যে সমাজের মঙ্গল কোথায়, দেশের কল্যাণ কোথায়, প্রত্যেকটা জীবের কল্যাণ কোথায়, তখন তিনি 5 জন ভিক্ষুকে ডেকে নিয়ে বলেছিলেন, আমি বোধিসত্ত্ব লাভ করেছি, জগতের কল্যাণকে আমি খুঁজে পেয়েছি। চারত ভিক্ষবে চারিকম বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায়। লোকেদের কল্যাণের জন্যে, এবং সেই কল্যাণ কেমন হওয়া উচিত? সেই কল্যাণ হওয়া উচিত আদি কল্যাণম, মধ্যমী কল্যাণম, পরিওসানায় কল্যাণম। আমরা যে কাজ করি না কেন তা যেন কল্যাণকারী হয়, সমস্ত জীবের কল্যাণে যেন এই নীতি, রাষ্ট্রনীতি গৃহীত হয়। এটা ছিল গৌতম বুদ্ধের বহুজন বিচারধারা। আর সেই বহুজন বিচারধারাটাকেই মান্যবর কাশিরাম তার বিভিন্ন সংগঠনের মধ্যে দিয়ে তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে
যেভাবে পাবজ্জা গ্রহণ করেছিলেন আমাদের মহামতি গৌতম বুদ্ধ, সেইভাবেই সারা ভারতবর্ষকে ভ্রমণ করে এই বহুজনের ঘরে ঘরে কল্যাণের বার্তা দিতে পেরেছিলেন আমাদের মান্যবর কাশিরামজি। তিনি বহুজনকে এক জায়গায় নিয়ে আসার যে বিচারধারা তৈরি করেছিলেন, তার মধ্যে একটা কৌশল ছিল। সেই কৌশলটার নাম হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ ব্রাহ্মণ্যবাদীদের যে শোষণের কায়দা, সেই কায়দাটা যদি বুঝতে পারে, তাহলে এই যে শতদা বিভক্ত ৬,৭৪৮টি জাতিতে বিভক্ত এই মানুষগুলো, তার যে শিকড়ের সন্ধান পেয়ে যাবে। এরা বিভাজিত হয়ে আছে কিভাবে? এরা বিভাজিত হয়ে আছে শিডিউল কাস্ট হিসাবে, এরা বিভাজিত হয়ে আছে শিডিউল ট্রাইব হিসাবে, এরা বিভাজিত হয়ে আছে ওবিসি হিসাবে, আর এরা বিভাজিত হয়ে আছে মাইনরিটি হিসাবে। এই যে মাইনরিটি, যাদের আমরা দেখতে পাই আমার বাড়ির পাশে যার বাড়ির লাউয়ের ডগাটা আমার রান্নাঘরে চলে আসলে আমার জাত যায় না, আমার ধর্ম যায় না, বরং ওই লাউয়ের ডগাটা সেই চাচা বা চাচি আমাকে এসে দিয়ে যায় যে এটা তোমার ওখানে গেছে, নাও এই লাউটা খাও। এইভাবে গড়ে উঠেছে বহুজন সমাজ। সেই বহুজন সমাজকে একত্রিত করার জন্যে মান্যবর কাশিরামজি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নামে একটা টুল এনে এই মানুষকে তার যে গর্বের ভারতবর্ষের ইতিহাস আবার দেখাতে শুরু করে। মান্যবর কাশিরামজি যে শব্দটাকে নিলেন, সেই শব্দটাকে নিয়ে তিনি একটা স্লোগান তৈরি করলেন, এই চতুর্বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে স্লোগান। সেই স্লোগানটা কি জানেন? সেই স্লোগানটা ছিল, দেখেছে এই চতুর্বর্ণ ব্যবস্থার মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এরা একটা নেক্সাস করে অন্যের কর্ম, অন্যের ধর্মের ওপর দিয়ে এরা শাসন করে যাচ্ছে। আর এই মানুষগুলো যুগের পর যুগ ধরে পরিশ্রম করেও তারা দেশের নাগরিক হতে পারছে না, দেশের ভাগিদারি তারা পাচ্ছে না। এই জন্যে তিনি বলেছিলেন স্লোগানে, তিলক তরজু আর তলোয়ার ইন তিনों का मारा जूता चार। অর্থাৎ তিলক ব্রাহ্মণরা ধারণ করে, তরজু বানিয়ারা ধারণ করে, আর তলোয়ার ধারণ করে ক্ষত্রিয়রা। সুতরাং এই তিনটাকে জুতা চার মারো, তবেই তোমার যে ক্ষমতা, সেই ক্ষমতা দেখাতে পারবে। তোমার ক্ষমতা তুমি না দেখাতে পারলে এরা তোমাকে সম্মান করবে না। এটা আরেকজন বলেছিলেন এই কথাটা, গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, শক্তি না দেখালে কেউ করে না সম্মান, শক্তিশালী হতে সবে হও যত্নবান। সুতরাং মান্যবর কাশিরাম প্রথমেই শক্তি প্রদর্শন করার জন্যে স্লোগান তুললেন, তিলক তরজু আর তলোয়ার ইন তিনों को मारा जूता चार। এইভাবে বহুজন সমাজকে আস্তে 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 তিনি গড়তে শুরু করেন। তারপরেই বুঝতে পারেন যে এই জাতি সমূহকে যদি আমি এক না করতে পারি, যদি এক না করতে পারি, তাহলে বহুজন সমাজ গঠন হবে না। তাহলে এক করব কি করে? এক করব এই মানুষগুলোরকে বঞ্চিত, এই মানুষগুলো শোষিত, নিষ্পেষিত, এদের কিছু নেই, এদের ভাগিদারি পাইয়ে দিতে হবে। ন্যায়, ন্যায়ের যে অধিকার, সেই অধিকার, ন্যায়ের অধিকার কি? ন্যায়ের অধিকার তার বাসস্থান, ন্যায়ের অধিকার তার শিক্ষা, তার চাকরি, এবং তার যে অংশ তারা রয়েছে সেই অংশের ভাগিদারি। এই চিন্তা কতদিন আগে করেছিলেন আমাদের লালন। তিনি গান রচনা করেছিলেন, এমন সমাজে কবে গো সৃজন হবে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতির গরব নাই রবে। আমির ফকির হয়ে একঠাই, সবার পাওনা পাবে সবাই। কেঁদে বলে লালন গোসাই, কে বা দেখায় দেবে। এই চিন্তা, বাংলার চিন্তা,
সেই বাংলার চিন্তায় লালন বলেছিলেন যে এরকম একটা সমাজ দেখতে চাই যেখানে জাতির গরব থাকবে না, হিন্দু মুসলিম ধর্মের বিভাজন থাকবে না। আর সেইখানেই মান্যবর কাশিরামজি আওয়াজ তুললেন। কিভাবে আওয়াজ তুললেন? যে সবার পাওনা পাবে সবাই। লালন বললেন সবার পাওনা পাবে সবাই। আর মান্যবর কাশিরামজি স্লোগান তুললেন, जिसकी जितनी সংখ্যা ভারী उसकी उतनी ही हिस्सेदारी। সংখ্যা বলে যে বলি তার ততটাই হিস্সেদারি। এই স্লোগান তুললেন মান্যবর কাশিরামজি। কাশিরামজি এরপরে যেটা করলেন, 1984 সালে বহুজন নামে একটা সমাজ পার্টি গঠন করলেন। দেখুন, বহুজন সমাজ ধীরে ধীরে গঠিত করছেন কাশিরামজি। ক্যাপচার দ্য টেম্পল অফ পাওয়ার, ওই শক্তির মন্দিরটা দখল করো, যেটা দখল করতে পারলে তোমার এত দিনের যত বন্ধ দরজা সব খুলে যাবে। সুতরাং ওই ক্ষমতার মন্দির দখল করো, পার্লামেন্ট দখল করো। সেই পার্লামেন্ট দখল করার জন্যে এই বহুজন সমাজের জন্যে তিনি গঠন করলেন বহুজন সমাজ পার্টি। বহুজন সমাজ পার্টির মধ্যে যে উত্থান ঘটল তাতে ব্রাহ্মণরা কখনো এগিয়ে আসেনি, ব্রাহ্মণরা বাহবা দেয়নি, ক্ষত্রিয়রা বাহবা দেয়নি, বৈশ্যরা বাহবা দেয়নি। কাশিরাম দেখলেন এই মানুষগুলো উপেক্ষিত রয়েছে। আসলে বহুজন কারা? বহুজন মানুষ হচ্ছে উপেক্ষিত মানুষ। এরা জাতির কারণে উপেক্ষিত, এরা ধর্মের কারণে উপেক্ষিত। দেশের জন্যে আত্মত্যাগ এই ব্রাহ্মণ বানিয়া আর ক্ষত্রিয়দের থেকে অনেক বেশি হচ্ছে সাধারণ মুসলমান সমাজের, সাধারণ বহুজন সমাজের, সাধারণ মূল নিবাসী সমাজের। এই মুসলমান আর কেউ নয়, এই দেশেরই মূল নিবাসী। এরা আরব থেকে আসেনি। এই বাংলার ইতিহাস আছে। আমি একটি আর্টিকেল লিখেছিলাম, সেজ পত্রিকায় সেটি ছাপা হয়েছে, ফুড পাওয়ার। সেখানে আমি দেখিয়েছি যে বাংলায়, এটা হচ্ছে 1901 সালের সেন্সাসে, সেখানে পরিষ্কার করে বলছে যে এই যে ঢাকা ডিভিশনের সেন্সাস রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে যতগুলো মানুষ আছে তাদের নমশূদ্রদের একটা বিশাল অংশ আছে, পৌণ্ডদের একটা বিশাল অংশ আছে, আর বাকি সব মোহামেডান, তাদের শেখ বলা হয়। এরা প্রত্যেকেই হয় নমশূদ্র থেকে গেছে, না হলে পৌণ্ড সমাজ থেকে কনভার্টেড হয়েছে। এই 1901 সালের রিপোর্ট। ফলে ভারতবর্ষের কোনো মুসলমান ওই সুলতানদের বংশধর ছাড়া, ওই নাচুনি খুদুনি করে বেড়াচ্ছে যারা, সেই কটা ছাড়া বাকি যারা শ্রমের সঙ্গে রয়েছে, ধর্মের সঙ্গে রয়েছে, তারা এই আমার দেশের মানুষ, আমার রক্ত, আমার ভাই, আমার ঘরের মানুষ। ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে তারা ইসলামকে আপন করে নিয়েছে। তারা উড়ে আসেনি, আরব থেকে উড়ে আসেনি, পারস্য থেকে উড়ে আসেনি। তারা খাইবার বোলান গিরিপথের মধ্যে দিয়ে ঢুকে যাযাবর বৃত্তি করতে করতে এখানে আসেনি। এই দেশের মানুষ তারা। সুতরাং এই দেশের মানুষ সে ঐতিহাসিক কারণেই দলিতদের পাশে দাঁড়াবে, মূল নিবাসীদের পাশে দাঁড়াবে এবং নিজেকে ভাই বলে জড়িয়ে ধরবে, এটাই স্বাভাবিক। এই কারণেই দলিত মুসলিমদের মধ্যে এই যে সখ্যতা, এই যে আত্মীয়তা, এইটা যাতে দানা বেঁধে বহুজন সমাজ স্ট্রং না হয়, সেই জন্যই ওরা এই রাম মন্দির খেলতে থাকে, জ্ঞানব্যাপী খেলতে থাকে, আর আমাদের মধ্যে বিভাজনের বিষাক্ত বীজ বপন করতে থাকে। বন্ধুরা, এর ইতিহাস আছে, লম্বা ইতিহাস আছে। আপনারা জানেন
শিবাজি একটা মূল নিবাসী শাসক, যাকে পর্বত মুশিক বলা হতো। মারাঠারা মূল নিবাসী, শিবাজিকে পর্বত মুশিক বলা হতো। শিবাজিকে যখন আফজাল খাঁ ডাকছে, তখন তার অঙ্গরক্ষক কে ছিলেন জানেন? শিবাজির অঙ্গরক্ষক ছিলেন একজন মুসলমান। সে বলছে, আফজাল খাঁকে আমি চিনি, তুমি এইভাবে অসুরক্ষিত অবস্থায় যদি আফজাল খাঁয়ের কাছে যাও, তাহলে আফজাল খাঁ তোমাকে হত্যা করবে। সুতরাং গোপনে তুমি বাঘনখ নিয়ে যাও। আফজাল খাঁ যে মুহূর্তে তোমাকে হত্যা করার চেষ্টা করবে, সেই মুহূর্তেই তুমি আফজাল খাঁকে যদি হত্যা না করতে পারো, তাহলে ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। এইভাবে দলিত মুসলিমদের মধ্যে সখ্যতা গড়ে উঠেছে। কেন? কারণ হচ্ছে এথনিক্যালি, রক্তের কারণে এরা এক জাতি, এক সত্তা। এই কারণেই আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে, কালজয়ী উদাহরণ রাখছি, কিভাবে এই বহুজন সমাজ গড়ে তোলার জন্যে, বহুজন আন্দোলন গড়ে তোলার জন্যে দলিত এবং মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে, এমনকি একসঙ্গে খাদ্য গ্রহণ করে তারা এই বহুজন সমাজটাকে গড়ে তুলেছে। দেখুন, বাংলাতে প্রথম নিদর্শন হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের প্রথম পুত্র গুরুচাঁদ ঠাকুর। বয়স হয়ে গেছে, সে একদিন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে পড়াশুনো করছে। সবাই স্কুলে যায় দেখে বাবার কাছে এসে বলছে, বাবা আমি স্কুলে যাব। এখন যারা স্কুলে যাবে, সেই টোল যারা খুলে ফেলেছে তারা ব্রাহ্মণ, তারা তো চণ্ডালকে তার টোলে ভর্তি করবেন না। হরিচাঁদ ঠাকুর তখন কি করলেন? ওরাকান্দিতে একটা মক্তবে তিনি ভর্তি করে দিলেন, গুরুচাঁদকে মক্তবে ভর্তি করে দিলেন। সেখান থেকে গুরুচাঁদ, এই মক্তবে থেকে, আমার কাছে এই গুরুচাঁদ চরিত রয়েছে, গুরুচাঁদ চরিত থেকে আমি বলছি, সেখান থেকে গুরুচাঁদ আরবি, ফার্সি এগুলো শিখে তিনি শিক্ষিত হয়ে উঠলেন। সবর্ণ সমাজের মানুষেরা আজ যাদের পায়ের ধুলো চেটে খাচ্ছে মতুয়ারা, সেই ব্রাহ্মণ সমাজ যে টোল খুলে বসেছে, সেখানে গুরুচাঁদ ঠাকুরকে ঢুকতে দেয়নি। ঢুকতে দিয়েছে কে? তার স্বজন, তার আত্মীয়। মক্তবে পড়ার সুযোগ পেয়েছে গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর সেখান থেকে আরবি, ফার্সি শিখে শিক্ষিত হয়ে বেরিয়ে আসছে। গুরুচাঁদ ঠাকুর যখন বড় হয়েছেন, তিনি যেটা করেছেন সেটা অপূর্ব ব্যাপার। তিনি বুঝতে পেরেছেন ছোটবেলা থেকেই, কারণ মক্তবে শিখেতে তিনি বুঝতে পেরেছেন বর্ণ ব্যবস্থার কতটা ঘৃণ্য, বর্ণ ব্যবস্থা কিভাবে দেশের মানুষকে, মূল নিবাসীদের একেবারে আষ্টে পিষ্টে বেঁধে রেখে তাদের শ্রমের উপরে, গর্বের উপরে পা দিয়ে গন্ডে পিণ্ডে খাচ্ছে, এগুলো দেখেছে তারা। গুরুচাঁদ ঠাকুর দীর্ঘদিন নানা ধরনের আন্দোলন করার পরে যখন আগা খাঁ ভ্রাতৃদ্বয়, এই ব্রাহ্মণরা বেশি বেশি রাজক্ষমতায় চলে আসে, সেটাকে রোধ করার জন্য আগা খাঁ ভ্রাতৃদ্বয় তারা বললেন যে যেভাবে হিন্দু ফোল্ডে দেখিয়ে ব্রাহ্মণরা সমস্ত রাজনৈতিক ক্ষমতাটাকে কুক্ষিগত করে, আসলে ব্রাহ্মণের সংখ্যা ততটা নয়। আমরা চাই জাতিভিত্তিক জনগণনা। তখন ব্রিটিশ পার্লামেন্টে কমিউনাল অ্যাওয়ার্ড হিসাবে পাশ হয়েছে। কমিউনাল অ্যাওয়ার্ড পেলেন গুরুচাঁদ ঠাকুর। 31টা জাতিকে এই কমিউনাল অ্যাওয়ার্ডের মধ্যে দিয়ে এসে
1906 সাল, 1906 সালে তিনি তৈরি করলেন দলিত মুসলিম ইউনাইটেড ফ্রন্ট। 1906 সাল। সেই সময় 23শে ফেব্রুয়ারি 1909 সালে একটি দি স্টেটসম্যানে একটি লেখা প্রকাশিত হয়। গত 2009 সালে 100 বছর পরে এই স্টেটসম্যান সেই লেখাটি আবার নিয়ে এসেছিলেন। সেখানে লেখা আছে মুসলিম নমশূদ্র জোট। একটুখানি পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটি আশ্চর্য রাজনৈতিক সামাজিক জোট হতে চলেছে। মুসলিম এবং নমশূদ্ররা জোট বাঁধার জন্য আলোচনা শুরু করেছেন। এই জোট যদি সম্ভব হয় তবে বাংলার সামাজিক এবং রাজনৈতিক পটভূমি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে। বাংলা এবং পূর্ব বাংলার বিভিন্ন জেলা থেকে এই জোট বাঁধার প্রস্তুতির খবর শোনা যাচ্ছে। বেশ কয়েকটি জেলায় নমশূদ্ররা ইতিমধ্যেই মুসলমানদের সঙ্গে মিটিং করেছে। ব্যাপারটা যেদিকে যাচ্ছে তাতে ছোটখাটো জাতিগত প্রতিদ্বন্দ্বিতার মতো ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য হচ্ছে হিন্দু বর্ণবাদের বিরুদ্ধে এটা একটা বিদ্রোহের ঘটনা। বন্ধুরা বুঝতে পারছেন তাহলে কিভাবে এই যে দেশের মানুষগুলো তারা বহুজন সমাজ গঠন করে তাদের যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পাওয়ার জন্যে সামাজিকভাবে রাজনৈতিকভাবে জোট বাঁধছে। এটা ঐতিহাসিকভাবে ট্র্যাডিশনালি এইভাবে রয়েছে, হিন্দু মুসলমানের সম্পর্কের মধ্যেও রয়েছে। এরপরে আমি আর একটা জায়গায় আসি, সেটিও একটি বড় ঘটনা। সেই বড় ঘটনা হচ্ছে জ্যোতিবা ফুলে এবং সাবিত্রী ফুলে। আপনারা জানেন জ্যোতিবা ফুলে সেই সময়ের গ্রাজুয়েট এবং তিনি বিবাহ করেছেন সাবিত্রীবাই ফুলেকে। সাবিত্রীবাই ফুলেকে নিজে পড়াশুনো করিয়েছেন, তারপরে একটা মন্টেসরিতে ট্রেনিং দিয়ে ফতিমা এবং সাবিত্রীকে তিনি শিক্ষিত করে তুলেছেন। কিন্তু ঘটনাক্রমে সংস্কারমূলক কাজে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। সত্যশোধক সমাজের মধ্যে লাখো লাখো মানুষ এসে জুটছে, ব্রাহ্মণ্যবাদ একেবারে বহিষ্কৃত হচ্ছে সমস্ত জায়গায় থেকে। সেই সময় ব্রাহ্মণ্য সমাজের চাপে জ্যোতিবা ফুলের বাবা তাকে বলে, তুমি যদি এটা চালিয়ে যাও তাহলে আমার ঘর ছেড়ে দিতে হবে, আমার বাড়ি ছেড়ে দিতে হবে, কারণ আমার সমাজ আছে। জ্যোতিবা ফুলে কি করবেন? ছোট্ট সাবিত্রী চলে এলেন মা ফতিমা এবং তার ভাই উসমান। মা ফতিমা এবং উসমান সরাসরি বললেন সাবিত্রীবাই ফুলেকে, দিদি আমার বাড়িতে তুমি চলে এসো। সেই বাড়িতে জ্যোতিবা ফুলে সাবিত্রী ফুলে থেকে মা ফতিমাকে সঙ্গে রেখে স্কুল তৈরি করে, কলেজ তৈরি করে এই ভারতের একটা নতুন দিশা সৃষ্টি করলেন সাবিত্রী ফুলে এবং ফতিমা। এগিয়ে এলেন সবর্ণ সমাজের কেউ নয়, সবর্ণ সমাজের মানুষেরা, ব্রাহ্মণেরা যখন সাবিত্রী ফুলে পড়াতে যেতেন তখন তাকে গোবর ছুঁড়ে মারা হতো, পাথর ছুঁড়ে মারা হতো। আর এই সমাজের মুসলমান মা, আমাদের মা ফতিমা, তিনি এগিয়ে এসে তার দিদিকে জায়গা দিলেন। ভাই উসমান সত্যশোধক সমাজের হয়ে কাজ শুরু করলেন। এই নমুনা রয়েছে, ঐতিহাসিকভাবে এই নমুনা রয়েছে। আর একটা বিশাল বড় নমুনা দেখুন, সেটা হচ্ছে 1927 সালের 19শে মার্চ বাবা সাহেব আম্বেদকর চাবাদার পুকুরে আসছেন। তিনি শুনলেন যে চাবাদার পুকুরে অন্যান্য প্রাণীরা জল খেয়ে চলে যায়, কুকুর জল খায়, গরু জল খায়, সবাই জল খায়, কিন্তু সেখানে
এই মূল নিবাসী সমাজের মানুষকে জল খেতে দেওয়া হয় না। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন মিউনিসিপ্যালিটির কাছ থেকে যে ওই পুকুরটা সরকারি পুকুর, অর্থাৎ সরকারি আইন হিসেবে রয়েছে যে সরকারি যে জমিগুলো আছে সেগুলো পাবলিকের প্রপার্টি, অর্থাৎ জনগণের প্রপার্টি। ব্রাহ্মণ সমাজ জল নিচ্ছে, সমস্ত সমাজ জল নিচ্ছে, কুকুর বিড়াল সবাই জল খাচ্ছে, এমনকি দলিত পরিবারের কুকুরগুলো, গরু মোষগুলো সেখানে জল খেয়ে আসছে, তাতে কোনো আপত্তি নেই। মানুষ জল খেলেই সমস্যা হচ্ছে ব্রাহ্মণদের। বাবা সাহেব অর্ডার বের করলেন, কোর্টের অর্ডার বের করে সেখানে গেলেন দলবল নিয়ে যে ওই জল আমরা পান করব। 1927 সালের 19শে মার্চ, আপনারা ভাবতে পারছেন এই যাদের নিয়ে বাবা সাহেব ওখানে জল পান করতে গেলেন এবং স্থানীয় মানুষ যাদের বললেন যে চলো জল পান করে আসি, তাদের উপরে ব্রাহ্মণ সমাজের লেঠেলরা তুমুল আক্রমণ করলো। বাবা সাহেবের চোখের সামনে আক্রমণ করে একেবারে আহত করে ছাড়লো, প্রত্যেকটা মানুষ রক্তাক্ত হয়ে গেল। বাবা সাহেব আপনারা সবাই জানেন কত বড় একজন ব্যারিস্টার, তিনি ওখান থেকে চলে এলেন, কোর্টে কেস লড়লেন। কেস লড়ার পরে যতগুলো মানুষ এই আক্রমণে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককেই অ্যারেস্ট করালেন এবং তখন ঘোষণা করলেন 1927 সালের 25শে ডিসেম্বর আমি আবার ওই চাবাদার পুকুরে জল পান করতে যাব, সত্যাগ্রহ করতে যাব, দেখি কে আটকায়। সত্যাগ্রহ করতে এলেন, তখন স্ট্রাইক করে দিয়েছে, কারণ এই বাস ট্রাম ইত্যাদি ইত্যাদি যা চলে সবই তো সবর্ণ সমাজের মানুষদের, তারা রাস্তা ব্লক করে দিল। বাবা সাহেব নদী পথে এসে উপস্থিত হলেন, নদী পথ থেকে প্রায় 7-8 মাইল দূরে। অনেকে ভেবেছিলেন যে বাবা সাহেব বোধহয় ক্ষান্ত হয়ে ওখান থেকে ফিরে চলে যাবেন, ঘটনা হলো উল্টো। বাবা সাহেব নদী পথ দিয়ে আসতে শুনে কাতারে কাতারে মানুষ বাবা সাহেবের সঙ্গে আসতে শুরু করলেন। মিছিল যত আসছে তত দীর্ঘ মিছিল হচ্ছে, কিন্তু ওই যে জমিটায় পুকুরটায় আসতে গেলে যে জমি, সেই জমি সবর্ণ সমাজরা ঘিরে রেখেছে, তারা বলছে আমাদের জমি দিয়ে তোমরা যাবে না। এগিয়ে এলেন ফতে আলী খান, বৃদ্ধ মানুষ, এগিয়ে এসে বললেন আমি শুনেছি আপনার নাম, আমার সন্তানের বয়স আপনার, কিন্তু আপনি এই বয়সেই বাবা সাহেব। আমি একটা অনুরোধ আপনাকে করছি, আমার এই বিশাল জমি, এই জমি আপনি সত্যাগ্রহের জন্য ব্যবহার করুন, কিন্তু একটা অনুরোধ হচ্ছে আমি নিজে হাতে রান্না করে আপনাকে খাওয়াবো, আপনাকে আমার সঙ্গে খেতে হবে। আমি সত্যাগ্রহ শেষ করেই এসেই আপনার হাতের রান্না আপনার সাথেই একসঙ্গে ভাগ করে খাবো। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যেভাবে হরিচাঁদ গুরুচাঁদের সময়কাল থেকে, আমাদের একেবারে শিবাজির সময়কাল থেকে এদেশের যে আদিবাসী মূল নিবাসী সমাজ এবং কনভার্টেড মুসলমান সমাজ, তারা যে একে মাটির সন্তান, এটা বারবার প্রমাণ রেখেছে। আর এই প্রমাণ রেখেছে এই কারণেই তারা বহুজন সমাজের অংশ। আর এই বহুজন সমাজকে খতম করার জন্যে, সহস্র খণ্ড করার জন্যে ওরা যে টুল গ্রহণ করেছেন তার নাম ধর্মের টুল। আর এই ধর্মের টুল দিয়ে হিন্দু মুসলমান করে লড়িয়ে দিয়ে আসলে ওরা ক্ষমতায় চায়, থাকতে চায়। আর এই বহুজন সমাজ যারা সংখ্যায় প্রায় 90% ওপরে, তাদের চিরকালের জন্যে গোলাম দেখতে চায়। আপনি হবেন গোলাম, ওরা হবে রাজা। আপনি মারামারি করে মরবেন, ওরা হয়ে যাবে রাজা।